أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পারওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মাহে রমজানের একেবারেই শেষ দশক, নাজাতের দশকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগ্রামী রাজনৈতিক জোট 12 দলীয় জোট আয়োজিত এই ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, 12 দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা জনাব মুস্তফা জামাল হায়দার সহ আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমি সত্যি নিজেও দুঃখিত একটা প্রোগ্রামে পূর্ণভাবে উপস্থিত থাকতে পারার মধ্যে যে প্রশান্তি পরিবেশ, ব্যস্ততা এবং একাধিক প্রোগ্রামের কারণে অনেকের পক্ষেই অনেক সময় সম্ভব হয় না। সেজন্য আমি ক্ষমা চেয়ে আমি আগেই একটু শুভেচ্ছা জানাবার সুযোগটা নিয়েছি, আমাকে আপনারা ক্ষমা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই রোজাকে প্রত্যেকটি মানুষ, সেই মানুষ যে দেশে বসবাস করে, সেই জনপদ, সেই জাতি, সেই সভ্যতাকে শুদ্ধ করার জন্যই এই রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজান মাস আসলে আমরা ইফতার মাহফিলগুলোতে রমজানের আলোচনায়, জুমার খুতবায় আমরা রমজানের তাৎপর্য সম্পর্কে অনেক আলোচনা শুনি। আল্লাহ তাআলা মানুষের চারিত্রিক, নৈতিক, তার মোরালিটি, তার স্পিরিচুয়ালিটিকে শক্তিশালী করে, তার পশুত্ব এবং পাশবিকতাকে দমন করে, তার নৈতিকতা, তার মানবতা, তার মানবিকতা বিকশিত করার জন্যই আল্লাহ তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। কারণ মানুষের চরিত্র, তার মানবতা, মনুষ্যত্বের যে শক্তি, এটাই কিন্তু ব্যক্তি জীবন এবং সমাজকে পরিশুদ্ধ করে। কোরআন মজিদে রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ এটাই বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজাই তোমাদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি করবে, তাকওয়া সৃষ্টিতে সহায়তা করবে। আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। আল্লাহর ভয় এমন এক জিনিস, ব্যক্তির জীবনে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি কাজে, প্রতি সময় যদি সে আল্লাহর কাছে তার কাজের জন্য জবাবদিহির ভয় রাখে, তো সে অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, চুরি করতে পারে না, লুটপাট করতে পারে না। তো একটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধি, সমস্ত স্তরের নেতাদের চরিত্রে যদি নৈতিকতা থাকে, সর্বশক্তিমানের কাছে পরকালীন জীবনে জবাবদিহি, তার পাকড়াও হওয়ার কোনো ভয় থাকে, সব মুহূর্তে সে যদি আল্লাহকে অনুভব করে, সে কখনো অন্যায় করতে পারে না। এই জন্যই আল্লাহর প্রতি ঈমান এবং সব কাজের ক্ষেত্রে তাকে ভয় করার সুফল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে সেই জনপদকে গড়তে পারে, অর্থাৎ সব কাজে জবাবদিহিতায়, তার গুড গভর্নেন্স
তার ট্রান্সপারেন্সি, সমস্ত জায়গায় যদি শুধু আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলেই সে রক্ষা করতে পারে। আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জনপদের মানুষের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের জন্ম। এই দেশের মানুষের ভালো, রাষ্ট্রের ভালো, সমাজের ভালো আমরা চাই। বিং এ মুসলিম এটা আমাদের আরও বড় প্রায়োরিটি। সমাজের প্রতি দায়বদ্ধতা, জাতির প্রতি, সভ্যতার প্রতি, রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি সেই দায়বদ্ধতায় আমরা যত্নবান হতে পারবো যদি আমরা সকল কাজে আল্লাহকে ভয় করি। জাতীয় জীবনের রাজনীতিতে আমরা এখন একটা পরীক্ষার সময়, রাজনীতিবিদ আমরা যারা এখানে আছি আমরা সবাই উপলব্ধি করছি আমরা একটা পরীক্ষা দিচ্ছি, একটা পরীক্ষার মুখোমুখি। সামনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন এই সরকার যে নির্বাচনের লক্ষ্যে যে অভিযাত্রা শুরু করেছে, আমরা সকলেই সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনে আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 7 মাসের চলার পথে বারবার এই প্রক্রিয়াকে নানান ষড়যন্ত্র বাধাগ্রস্ত করেছে। কোনো ষড়যন্ত্র আধিপত্যবাদী শক্তির, বিদেশি শক্তির নানান এজেন্ট প্রভুরা এই দেশে আবার আধিপত্যবাদের কালো থাবা বিস্তার করার জন্য চক্রান্ত করছে। এদেশীয় সেই আধিপত্যবাদীদের সেবাদাসেরা আবার মেতে উঠেছে। আমি তো দেখি না ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আমাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে। চিন্তা, দৃষ্টিভঙ্গির দিক থেকে সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে মৌলিক জায়গায় কিন্তু আমাদের ঐক্যমত্য। অথচ কেন এই দ্বিধা, কেন দ্বন্দ্ব? নানান সুযোগ নিয়ে বিদেশি আধিপত্যবাদের প্রভুরা, এজেন্টরা বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সমস্ত আয়োজনকে যেন তছনছ করে দিতে চাইছে। তাই আসুন আমরা রাজনৈতিক দলকে যারা রিপ্রেজেন্ট করছি, নেতৃত্ব দিচ্ছি, শুধুমাত্র দলের ভালো মন্দ, দলের লাভ ক্ষতির বিবেচনার চেয়ে দেশের লাভ ক্ষতিকে আমরা বিবেচনায় নিই। আমরা নীতি কথা হিসেবে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, একথা বক্তৃতার সময় বলি। কিন্তু জাতীয় স্বার্থে যখন স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের প্রশ্ন আসে তখন দলের স্বার্থে আমরা বিভেদকে উস্কে দিই, দলের সামনে জাতীয় ঐক্যকে আমরা বিনষ্ট করি। আমি আজকের এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে জাতীয় নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তিনি মাহে রমজানের শেষ দশকে এতেকাফে তিনি ইবাদতের বন্দেগীতে আছেন। আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে বাংলাদেশের নতুন একটা সমাজ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার জন্য প্রয়োজন নিজের আর দলের স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ দেখে আমরা যদি সব কিছুকে সংকুচিত করে বিদেশি আধিপত্যবাদী প্রভুদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আবার সে জুলাইয়ের অভ্যুত্থানের জাতীয় ঐক্য গড়ে তুলে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলেই আমাদের এই রক্তদান, আমাদের 2000 ছাত্র জনতার জীবন, 30 থেকে 40 হাজার লোকের আহত হওয়া, আমাদের স্বামী হারা, পিতা হারা, সন্তান হারা মানুষের কান্না সব কিছুই তখন সফল হবে, না হলে সব কিছু বিফলে চলে যাবে। মহান আল্লাহ তাআলা এই 12 দলীয় জোট আয়োজিত আজকের এই ইফতার মাহফিলকে কবুল করুন। আমাদের রহমত মাগফিরাতের দশক আমরা পার করেছি। আল্লাহ আমাদের জীবনে নাজাতের এই সুযোগে আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা চেয়ে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, সেহরি, ইফতার, রমজান, কোরআন ইত্যাদির মধ্য দিয়ে আত্মিক শুদ্ধর তার যে চর্চা করার নির্দেশ আমরা সেটা যেন পালন করতে পারি। আমার পক্ষ থেকে সেই আহ্বান জানিয়ে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে 12 দলীয় জোটকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মিয়া গোলাম পারওয়ার। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনও চেয়ার পাননি বা বসতে পারেননি, বাইরে আমাদের একই ব্যবস্থা করা আছে, সেখানে স্ক্রিনও আছে। মেহরবানি করে যারা এখনও বসতে পারেননি অনুরোধ করব, বাইরে আপনাদের জন্য বসার ব্যবস্থা আছে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক জনাব আমাদের স্বপন ভাই। এই এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়
গণতান্ত্রিক পার্টি জাসদের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান স্বপন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আজকের 12 দলীয় জোটের আয়োজনের ইফতার পূর্ব এই আলোচনায় সম্মানিত সভাপতি, 12 দলীয় জোটের প্রধান, জাতীয় নেতা জনাব মোস্তফা জামাল হায়দার, 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, এখানে যারা সমবেত হয়েছেন, গণমাধ্যমের বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এখনই সংযুক্ত হবেন বলে জানিয়েছেন জনাব হুদা ভাই। আমি আমার দলের পক্ষ থেকে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে 12 দলীয় দলের নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ যারা সমবেত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্য একটি অনুষ্ঠানে যাব, সেই জন্য দুটি কথা বলেই আপনাদের থেকে বিদায় নিব। আমরা জাতীয় জীবনে একটি কঠিন সময় অতিক্রম করছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিষ্পাত কঠিন জাতীয় ঐক্য আমাদের ভেতরে তৈরি হয়েছিল এবং এই ফ্যাসিস্ট হাসিনা প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়বার যে দৃঢ় প্রত্যয় আমরা তৈরি করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পরে আমাদের সেই প্রত্যয়, সেই দৃঢ়তায় বিভক্তি এসছে, আমাদের ঐক্যে ফাটল ধরেছে। আর তারই প্রেক্ষিতে আমরা নানা উপসর্গ দেখছি। যে উপসর্গ জুলাই অভ্যুত্থানের যেই বলিদান, যে রক্তদান, যে আত্মহতি, হাজার হাজার শত শত ভাই বোনদের, ছাত্রদের, সেটি আজকে তাদের কাছে কি জবাবদিহিতা, সেই প্রশ্নটি আজকে আমাদের রাজনীতিবিদদের কাছে সামনে চলে এসছে। যে খুনের, হত্যার বিচার আমাদের দাবির ভিতরে অন্যতম। যে নতুন রাষ্ট্র তৈরি করবার স্বপ্নে বিভোর ছাত্র জনতা, সেই রাষ্ট্র সংস্কারের দাবি যখন আমাদের সামনে উপস্থিত, এমন একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া যখন আমাদের সামনে উপস্থিত, তখন নানা বিষয়, নানা মত আমাদের সামনে আসছে। যে মতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যারা অংশীজন ছিলাম তাদের ভিতরে বিভক্তি আসছে। বন্ধুরা, ষড়যন্ত্র চক্রান্ত দেশে এবং বিদেশে সব জায়গা হচ্ছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পদধলিত করে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন তৈরি হয়েছে, রক্ত দিয়ে যেই দুঃশাসনকে আমরা তাড়িয়েছি, সেই দুঃশাসন পুনঃপ্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ যেন বাংলার মাটিতে তৈরি না হয়, সেই লক্ষ্যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আজকের প্রধান এজেন্ডা, সকলে মিলে আমরা বলছি রাষ্ট্র সংস্কারের জাতীয় সনদ তৈরি। আজকে সেই সনদ তৈরি এবং সেই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া উদ্ভাবনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন আমাদের যুগপৎ আন্দোলনের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের আনসাং হিরো জনাব তারেক রহমান। সবাইকে করতালির মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার আহ্বান জানাচ্ছি। জনাব তারেক রহমান, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে 12 দলীয় জোটের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন 12 দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশ এলডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিম, জনাব বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব তারেক রহমানের প্রতি। তিনি সদসম্মতি দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। আমরা 12 দলীয় জোট, আমরা অতীতে রাজপথে ছিলাম, রাজপথের প্রতিটি আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। বর্তমানেও আমরা রাজপথে আছি, ভবিষ্যতেও আমাদেরকে রাজপথে থাকতে হবে। আজকে বিনা কারণে বিভিন্ন জনের উস্কানিতে আজকে দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। আমরা কোনো অস্থিতিশীল অবস্থা চাই না। আমরা চাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রধান এবং অন্যতম দায়িত্ব একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা। একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। জনগণ যাকেই রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেবে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে। যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা বিশ্বাস করি একটি নির্বাচিত সরকারেই সংস্কার পরিচালনা করবেন। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যে সংস্কারগুলোর প্রয়োজন সেই সংস্কারগুলো করবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে। কিন্তু আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, শুধুমাত্র একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কারের প্রয়োজন, আপনারা দয়া করে আপনারা পরিধি বৃদ্ধি না করে সেই সমস্ত সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দেন। একটি নির্বাচিত সরকারকেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারবে, বাংলাদেশকে স্থিতিশীল করতে পারবে, বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবে। আমি আবারও আমাদের সকলেরই নেতা, বাংলাদেশের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব শাহাদ হোসেন সেলিম। ইফতার মাহফিল, সময়ের স্বল্পতা আছে, আমি সবাইকেই তাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে বলবো। আমরা বক্তব্য শুনবো আমাদের প্রধান অতিথির। এখন খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী মোহাম্মদ নাহিদ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী মোহাম্মদ নাহিদ একেবারেই সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য নিয়ে আসছেন। 12 দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, জাতীয় পার্টি কাজী জাফর আহমেদের দলের সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব মোস্তফা জামাল হায়দার, উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি, জাতীয়তাবাদী শক্তির অন্যতম প্রধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ উপস্থিত আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলের বক্তব্যের শুরুতে জাতীয় পার্টি কাজী জাফর এর দল তার অনুসারীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ক্রান্তি লগ্নে আমাদের প্রয়াত নেতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে স্মরণ করছি। এই কারণেই 2013-14 সালে এই পেশিবাদীর বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সেদিন মোস্তফা জামাল হায়দার, রংপুরের কৃতি সন্তান ডক্টর ফজলে রাব্বি, আমাদের এমপিদেরকে নিয়ে খালেদা জিয়ার
হাতকে শক্তি করার জন্য ফেসিবাদী আন্দোলনের শরিক হয়েছিলেন। আজকে যে অবস্থা চলছে দেশে, আমাদের এখন একটি লক্ষ্য আগামী দিনের জাতীয় নির্বাচন। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার দেওয়া নির্দেশনা আমরা অবশ্যই পালন করব যতদিন পর্যন্ত এদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করা হবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করা হবে। আমি আজকের এই ইফতার মাহফিলে সবাইকে আহ্বান করব, আপনারা আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, একটু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যেই ধরনের আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হোক না কেন, 12 দলীয় ঐক্য জোট এবং কাজী জাফরের অনুসারী জাতীয় পার্টি তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কাজী নাহিদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বিসমুল্লাহ রহমান রহিম। ভারত আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলার মাটিতে উৎখাত করেছি, সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, রাজনীতি নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল অতিক্রম করতো না যদি নির্বাচনটা তাড়াতাড়ি হতো। সংস্কারের নামে বারবার নির্বাচনকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা সংস্কার দিয়েছিলেন। এই সংস্কারের ভিতর সব কিছু আছে। এই সরকারকে বলবো, সংস্কার আমরাও চাই, যেটা সংস্কার না করলে নয়, সেই সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে নাই, বাংলাদেশের মানুষ ভোটের জন্য হাহাকার করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করলে বাংলাদেশের সমস্ত সমস্যা সমাধান হবে। আর আমরা বলতে চাই, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা খনি সরকার মানুষকে যে অন্যায়ভাবে হাজার হাজার লোক মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত যাতে না হয়, সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকব। এবং আমাদের নেতা তারেক রহমানকে বলবো, আপনি যে নির্দেশনা জাতীয়তাবাদী সমমনা জোটের পর দিবেন, আমরা অক্ষর অক্ষরে পালন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফরিদুজ্জামান ফরহাদ। এখন একেবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব ফারুক হাসান। জনাব ফারুক হাসানকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে বলতে চাচ্ছি, আমাদের বাইরে বেশ জায়গা আছে, এখন অনেকগুলো টেবিল খালি আছে, সেখানে আপনারা বসতে পারবেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত প্রধান বক্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের আজকের এই অনুষ্ঠানে শীর্ষ নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে কিছুটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। যদিও এই ক্রান্তিকাল আমাদের প্রত্যাশিত ছিল না, তারপরেও এরকম একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। ধৈর্য
এবং সহনশীলতার মাধ্যমে আমি মনে করি আমাদের এই ক্রান্তিকাল থেকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে। বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে 2000 ছাত্র জনতা তাদের তাজা শরীরের রক্ত যে উদ্দেশ্যে যে কারণে ঢেলে দিয়েছেন, সেই উদ্দেশ্য যাতে কোনোভাবেই বেহাত না হয় সেটি আমাদের খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক মহলে নানান বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যখন আমরা এরকম বক্তব্য দেখতে পাই বা এরকম বক্তব্য রাজনীতির মাঠে আসে, এটা অত্যন্ত আমাদেরকে ব্যথিত করে। আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের সরকার প্রধান যখন বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইচ্ছে নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, এই বিষয়গুলোকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর। আজকে দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত নিকৃষ্ট একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী দল। এই দলকে গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ তথা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করেছে। সুতরাং এ নিয়ে আর জনমতের কোনো প্রয়োজন নেই, কথা আর বাড়াতে চাই না। আমরা শুধু একটাই আহ্বান জানাবো, এই বিপ্লবের স্পিরিট যাতে নষ্ট না হয় সেদিকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফারুক রহমান। এখন আমি মঞ্চে এসে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি আমার বাংলাদেশ এবি পার্টির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু আমার বাংলাদেশ এবি পার্টির সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, পবিত্র রমজান মাস, রমজানে আমরা যেরকম সবাই একটা ত্যাগ এবং মহিমান্বিত সময় অতিবাহিত করি, আমাদের রাজনীতিতে এখন একটা বড় ধরনের স্যাক্রিফাইসের আহ্বান আসছে। আমি দুইটি কথা বলবো। একটি হচ্ছে যে নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে যে বিভেদ এবং নানা বিতর্ক হচ্ছে, সেখানে যদি আমরা একটু স্যাক্রিফাইসের মানসিকতা রাখি এবং একে অপরের দোষ না ধরে নিজের দোষের দিকে আমরা মনোযোগ দেই, অন্যের দোষটা একটু বেশি না ধরি, তাহলে আমাদের যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছে সেটা সমুন্নত থাকবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, অনেকে আমরা দেখলাম জিগির তুলেছেন যে ইনক্লুসিভ ইলেকশনের কথা, যেটা প্রথম সূচনা করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তর। এরপর আমরা দেখছি যে এখানে আরও অন্যান্য রাষ্ট্রদূত এবং অনেকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। অবশ্যই আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই। যারা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে বোঝাতে চান যে আওয়ামী লীগকে ইলেকশনে রাখতে হবে, আমরা স্পষ্ট করে বলছি, আমার দলের পক্ষ থেকে আমার অবস্থান আমি পরিষ্কার করে বলছি যে আওয়ামী লীগকে ইলেকশনে আনতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমাদের যত মানুষের রক্ত ঝরেছে, হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আমাদের ভাইদের বোনদের জীবনগুলো আগে ফেরত দিতে হবে। আমাদের যে লক্ষ লক্ষ কোটি ডলার পাচার হয়েছে সেই অর্থের হিসাব আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমার ভাইয়ের রক্ত, তকতকে রক্তের উপর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ তার ইনক্লুসিভিটির কথা বলে সে আবার তার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখবে। যদি হয় আমাদের লাশ এবং রক্তের উপর দিয়ে সেটা হবে, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আমাদের আগামী দিনের ঐক্য আরও সুদৃঢ় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মঞ্জু ভাই। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের 12 দলীয় লিয়াজো কমিটির সদস্য, আমাদের সকলের প্রিয় বেগম সেলিমা রহমান। বেগম সেলিমা রহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 12 দলীয় জোটের ইফতার ও দোয়া মাহফিলের
আজকের এই মাহফিলের এই সভায় সম্মানিত আজকের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি জাতীয় শক্তির ধারক ও বাহক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বারোদলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি একটা মুক্ত পরিবেশে, কিন্তু এখনও মনে হচ্ছে আমাদের আজকে যে কথাগুলো শুনছি এখনও আমাদের সামনে, আমরা দীর্ঘদিন আপনাদের সাথে নিয়ে একসাথে আমরা সংগ্রাম করে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, তারপরেও আজকে আমাদের সামনের পথ অত্যন্ত মানে সামনের পথটা সংকটবহুল। কারণ আজকে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে আন্দোলনের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য ছিল জনগণের সরকার প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণকে জবাবদিহি সরকার প্রতিষ্ঠাকে তাদের মৌলিক ফিরিয়ে দেব। কিন্তু সেইখানে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি। কাজে আমরা একটা ধাপ আমরা পার হয়ে আসলেও এর পরবর্তী যে পর্যায়, সেই পর্যায়ে আমরা দেখেছি আমাদের সামনে কিছু ঝড় ঝঞ্ঝা বইছে। সেই ঝড় ঝঞ্ঝাকে আজকে আমাদেরকে দূর করতে হবে। সেই জন্য প্রয়োজন যে জাতীয় ঐক্যের কথা বারবার আমাদের চেয়ারম্যান সে বারবার করে বলছেন, যার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছেন, তার সেই জাতীয় ঐক্য আমরা এখন বজায় রাখতে হবে। আমরা জানি আমাদের যে রাজনৈতিক দলবৃন্দ যারা আছেন তারা প্রত্যেকেই এই দেশের জন্য জাতীয় ঐক্য ধরে রাখা সচেষ্ট আছে। তবে যেটুকু সমস্যা আছে আমার মনে হয় সেই সমস্যা আমরা দূর করতে পারবো। কাজে আমাদের আর এখন সেই মানে হতাশ হলে চলবে না। এখানে অনেকেই বলছেন একটু হতাশ হচ্ছেন, কিন্তু আমরা মনে হয় আমরা আশাবাদী। আমরা যে সংগ্রাম 17 বছর করেছি, কেন আমরা আরও সংগ্রাম করতে পারবো না? আমরা জানি আমরা একটা সুন্দর লক্ষ্যে বাংলাদেশের যে রক্তাক্ত বাংলাদেশ, যেখানে এত রক্ত গিয়েছে, তাদের যে আশাকাঙ্ক্ষা, সেই আশাকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। আসুন সাংবাদিক ভাইরা সবাই মিলে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেখানে আছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এবং আজকে বারোদলীয় জোটকে আমি শুভেচ্ছা দিচ্ছি আজকের এই সুন্দর ইফতার মাহফিলের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বেগম সেলিমা রহমানকে। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ইতিহাসে একজনই ডাকসু এবং চাকসুর ভিপি, আমাদের সকলের প্রিয় নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। বক্তব্য নিয়ে আসছেন জনাব মাহমুদুর রহমান মান্না। শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, এইখানে যারা যারা বক্তৃতা করেছেন তারাও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের আকাশে, নির্বাচনের আকাশে এখন একটা কালো মেঘ দেখা দিয়েছে। যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে সংগ্রাম করে এই দেশে ফ্যাসিবাদ উৎখাত করেছেন, তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করবার সুযোগ দিতে হবে। তার চাইতে বড় কথা হলো, বলা হয়েছে ওদের সাথে পারলে একটা সমঝোতা করো। সমঝোতা মানে কি? আসন ভাগাভাগি করবে, তার মানে আগের মতো ভোট হবে। কথা সোজা সাপটা বললে একটা, আর কথা যদি ভেতর থেকে বোঝার চেষ্টা করেন তাহলে তার মধ্যে মানে আর একটাও হতে পারে। আমার খুবই অবাক লাগে, আওয়ামী লীগের সাহস হয়নি এখনও বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করার। ওরা রাজনৈতিক তৎপরতা শুরু করেনি,
তারা মাঝে মাঝে চুরি টুরি করে বক্তৃতা করে, ভিডিও দেয়, কিন্তু সভা করবে, সমিতি করবে, মিছিল করবে সেই জায়গায় নাই। তারা নিজেরা রাজনীতি করছেন, আর আমাদের এখানে ছোট বড় কিছু কিছু মানুষ তাদের নিয়ে এত কথাবার্তা বলছে যে তাদের নিউজ পত্রিকায় ছাপা হতে শুরু করেছে। তাদের তৎপরতায় আওয়ামী লীগ এখন আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আমি প্রথমত বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি আমার দল খুবই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না উনি মনে করেন, কিন্তু সেই কাজ করতে গিয়ে যখন 15ই আগস্ট সামনে এসছে তখন তিনি গণতান্ত্রিক পথে তাদেরকে নিবৃত্ত করতে পারেননি। যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা, তিনি বলেছিলেন তাদের তো আমি সভা সমিতি করতে নিষেধ করিনি, কিন্তু তারপরে সভা সমিতি কেন ওই দিন পালন করা নিষেধ করতে হয়েছিল। আপনি যাকে সুযোগ দেবেন, অন্তর্ভুক্ত করবেন রাজনীতির মধ্যে, গণতন্ত্রের মধ্যে, তার মধ্যে যদি কোনো গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে তাহলে তিনি গণতন্ত্রের অঙ্গনে প্রবেশ করলে পুরো গণতন্ত্র বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। খুবই স্পষ্ট বলি, সরকার যখন মনে করছেন যে তাদেরকে রাজনীতিতে ব্যান করবেন না, তার মানে রাজনীতি করবার অনুমতি দেবেন, গ্যারান্টি আপনাদেরকেও দিতে হবে যে তারা এখানে অনুপ্রবিষ্ট হয়ে আমাদের গণতন্ত্রের বাগানটাই নষ্ট করে দেবেন না। সরকার যদি সেরকম দায়িত্ব নিতে পারেন তাহলে বলবেন, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যদি বলতে পারেন তাহলে বলবেন। না হলে পৃথিবীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অনেক উদাহরণ আছে, বাংলাদেশেই আছে। আমি নিজে কোনো প্রস্তাবনা দিচ্ছি না, এই জন্যে দিচ্ছি না যে সরকার নিজেই এই ব্যাপারে বিরোধিতা করেছেন, কিন্তু তারপরেও আমি বলি, যখন আপনার প্রশাসনের মধ্যে থেকে বলা হয় যে আমরা একটা সমঝোতার নির্বাচন করব, তখন এই সমস্ত সংস্কারের নাটক তো অচল হয়ে যাবে, তখন সংস্কার নস্যাৎ হয়ে যাবে, তখন যে মুক্ত অবাধ গণতন্ত্রের চর্চা বলছে তা নস্যাৎ হয়ে যাবে। ওর মধ্যে ষড়যন্ত্র জাল বিছাবে, শক্তি অর্জন করবে। সমবেত সাথীরা, বন্ধুরা, আমি মনে করি আমাদের প্রত্যেকের এখন সজাগ হওয়া দরকার। আমরা নির্বাচন চাই কেন? এমন নয় ডক্টর ইউনূস বা কারো প্রতি আমাদের বিদ্বেষ আছে। আমরা মনে করি নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। আমরা মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি গণতন্ত্রের পথ সুগম হয়। নির্বাচনের কথা বললেই যদি কেউ এরকম করে মনে করে ওদের ক্ষমতার খুব লোভ, তাহলে যারা নির্বাচন দিতে দেরি করেন তাদেরকেও তো সেই একই অভিযোগ করা যায়। কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করবার দরকার নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যেহেতু নির্বাচনের কোনো বিকল্প নেই, অতএব যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় ততই লাভ। আসুন আমরা সবাই সেই পথে যাই। আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কাউকে ঠেকাতে চাই না, কাউকে আটকাতে চাই না, এমনকি আওয়ামী লীগকেও নয়। কিন্তু আমরা জানি যত অন্যায় তারা করেছে মানুষ তাদেরকে গ্রহণ করবে না। আমরা এটাও জানি যেই প্রধানমন্ত্রী বক্তৃতা করতে পারেন আমি এত উন্নতি করেছি যে আমার পিয়নের 400 কোটি টাকার সম্পদ আছে। ভেবে দেখেন, প্রধানমন্ত্রী এইটুকু বিবেচনা বোধ দায়ী যে 400 কোটি টাকা লুট না করে কোনোদিনই কামাই করা যেতে পারে না। উনি তার পক্ষে কথা বলেছেন। বলেন ও তো হেলিকপ্টারে চড়ে বাড়ি যায়, লজ্জা করে না? ওই কাহিনী বলবার পরে এখন এসে মানুষকে তো বলতে হবে যে ওই হেলিকপ্টার চড়া তার জন্যে জায়েজ, ওই 400 কোটি টাকা বানানো তার জন্যে ন্যায্য আছে, বলতে পারবে না তারা। আমি মনে করি 15 বছর যে দুঃশাসন, সেই দুঃশাসনের পক্ষে কোনো ন্যারেটিভ মানে রাজনৈতিক বক্তব্য জনগণের সামনে দেবার মতো শক্তি তাদের নাই। এই জন্যে
ওদের আমরা ভয় করি না, আমরা শুধু ভয় করি ওরা পরিবেশ নষ্ট করবে, বাগানটা নষ্ট করবে, গণতন্ত্রের যে যাত্রা আমরা শুরু করতে পারি তার পথে বিঘ্ন সৃষ্টি করবে। নিশ্চয়ই আমরা তার বিরুদ্ধে লড়াই করব এবং জয়লাভ করব, সেই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। এখন খুবই সংক্ষিপ্ত জাস্ট 2 মিনিটে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেনকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। স্মরণ করছি সেই সব শহীদদের যারা জীবন দিয়েছিলেন নতুন এক বাংলাদেশের জন্য। নতুন এক বাংলাদেশ কেমন হবে? সেই বাংলাদেশ হবে এমন যেখানে গণতন্ত্রের সুবাস থাকবে, যে গণতন্ত্রের মধ্যে ফেসিবাদী কোনো আলামত, কোনো উপাদান কোনোভাবেই বিরাজ করবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে বাংলাদেশে যারা ফেসিবাদের রাজনীতিকে কায়েম করেছিল, সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসবার দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত চলছে। যে ভারতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠগড়ায় সোপর্দ করা। দুর্ভাগ্যের বিষয় ভারত সরকার এবং ভারতের রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনাকে রাজনীতিতে সক্রিয় হবার সুযোগ করে দেবার জন্য তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কথা বলার পর্যন্ত সুযোগ করে দিয়েছে। আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই ধরনের কার্যক্রমের নিন্দা জানাই। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল দল হিসেবে সে আওয়ামী লীগের জন্য বিচার করা হয়। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের মতাদর্শ এবং এই নাম নিয়ে আর কোনো ফেসিবাদী শক্তি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে, সে ব্যাপারে যে ধরনের বন্দোবস্ত, যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আইনগত এবং জনগণের পক্ষ থেকে যেসব দাবি রয়েছে সে দাবির পক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই। আজকের এই ইফতারে আমরা ফেসিবাদ বিরোধী যত পক্ষ এখানে একত্রিত হয়েছি, আমাদের মতে, আমাদের কথায়, আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হয়তো ফারাক থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সকলেই অন্তত এক জায়গায় এক, যে আমরা সবাই ফেসিবাদের পক্ষের শক্তি। বাংলাদেশে আমরা কোনোভাবেই ফেসিবাদকে পুনর্প্রতিষ্ঠা হতে দেওয়া, পুনর্বাসন হতে দেওয়ার যে চক্রান্ত চলছে সেটাকে আমরা কখনোই সফল হতে দেব না। আশা করব ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের যে আহ্বান, আমাদের যে আকাঙ্ক্ষা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়াকে কবুল করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আক্তার। কিছুটা ব্যত্যয় ঘটিয়ে প্রধান অতিথির অনুমতিক্রমে এখন সংক্ষিপ্ত আকারে সভাপতির বক্তব্য রাখবেন আমাদের 12 দলীয় জোট প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোস্তফা জামাল হায়দার। বক্তব্য রাখবেন জনাব মোস্তফা জামাল হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব তারেক রহমান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি খুবই দুঃখিত যে আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই অনেক ভালো কথা বলতে পারতেন। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে যে সমস্যা এবং সংকট, তার থেকে উত্তরণের পথ দেখাতে পারতেন, আলোচনা করতে পারতেন। সেই সময়টুকু আমাদের হাতে নেই। এবং আমি আরও দুঃখ প্রকাশ করছি, আমাদের বক্তা যারা ইতিমধ্যে কথা বলে গেলেন তাদের সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন করতে পারি নাই। আপনারা কিছু মনে করবেন না, আমাদেরকে ক্ষমা করবেন। এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি খুব সংক্ষেপে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, এই দেশ এবং জাতি আজকে এক চরম সংকটের মধ্যে নিমজ্জিত। এই পবিত্র রমজানের ইফতার পূর্ব আলোচনা সভায়
বিশদ ব্যাখ্যা করার সুযোগ আমার নেই। শুধু এটুকুই আমার বক্তব্য যে বিগত জুলাই অগাস্টে যে ঐক্য আমরা গড়ে তুলেছিলাম তাকে আমরা অক্ষুণ্ণ রাখব। আমরা লক্ষ্য করছি একটার পর একটা প্রতিদিন নতুন নতুন ইস্যু সৃষ্টি করা হচ্ছে। নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা এটাকে কামিয়াব হতে দেব না। আমাদের জুলাই অগাস্টের ঐক্য আমাদের মধ্যে অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে এবং গণতন্ত্রের ঈপ্সিত লক্ষ্যে আমরা অবশ্যই উপনীত হব। ছাত্র জনতা, মেহনতি মানুষ, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এটাই হোক আজকের এই পবিত্র রমজানের ইফতার পূর্ব মুহূর্তে পরম করুণাময় আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ আমাদের প্রার্থনা যেন কবুল করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোস্তফা জামাল হায়দার। প্রধান অতিথি থেকে অনুমতি চেয়ে নিচ্ছি জাস্ট 1 মিনিটের জন্য ব্যত্যয় ঘটিয়ে 12 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ আপনাকে সালাম জানাবেন। আমি জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সালাম জানানোর জন্য অনুরোধ করছি নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি জনাব এম মান্নান ও মহাসচিব ইমরুল কায়েস, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, ইসলামী পার্টি বাংলাদেশের সিনিয়র সহসভাপতি জনাব এজাজুর রহমান, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রকিব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মহাসচিব আবু হানিফ, বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, মহাসচিব আমিনুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সিনিয়র সহসভাপতি জনাব রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিকল্পধারা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, বাংলাদেশ জাতীয় দলের আমি এবং সরওয়ার আলম, বাংলাদেশ এলডিপির সম্মানিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, মহাসচিব তমিজউদ্দিন টিটু এবং বাংলাদেশ জাতীয় পার্টি জাফরের সম্মানিত মহাসচিব, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব 1 মিনিট জনাব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম এবং জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব জনাব আহসান হাবিব লিঙ্কন। ধন্যবাদ সকলকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিগত 16টি বছর গণতন্ত্রের জন্য আমরা যেই সংগ্রাম করেছি সেই সংগ্রামের শিফা সালার, আনসাং হিরো অফ বাংলাদেশ, গণতন্ত্রের প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুগপৎ আন্দোলনের আমাদের সকলের নেতা, দেশনেতা জনাব তারেক রহমান। বক্তব্য নিয়ে আসেন জনাব তারেক রহমান। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক যে পরিস্থিতি সামগ্রিকভাবেই খুব সুন্দরভাবে পুরো চিত্রটি ফুটে উঠেছে। আমি যখন বক্তব্য শুনছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আজকে কি বলবো, সেটি আমি চিন্তা করছিলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই যে আজকে আমাদের এখানে 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি পুরা ঘরটি, এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ দোয়া বা ইফতার যে অনুষ্ঠানটি সুন্দরভাবে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন অনুষ্ঠানটি যে সুন্দরভাবে হচ্ছে, এখানে কি শুধু এহসান যে আছে যে অনুষ্ঠান পরিচালনা করছে তার একার ক্রেডিট? অবশ্যই নয়। এখানে যারা অতিথিবৃন্দ এসছেন তাদের ডিসিপ্লিন পার্টিসিপেশন, এখানে যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন 12 দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের প্রত্যেকের কষ্ট পরিশ্রম, এখানে যারা আমি মিডিয়ার সাংবাদিক ভাই এবং ক্যামেরা ভাইদেরকে দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যানদেরকে দেখতে পাচ্ছি, তাদের সহযোগিতা এবং সর্বোপরি এখানে হোটেল কর্তৃপক্ষ যে জায়গাটায় অনুষ্ঠিত হচ্ছে তাদের সকলের সহযোগিতা,
অর্থাৎ দেখুন, অনেকগুলো মানুষের সম্মিলিত সহযোগিতার ফলেই কিন্তু একটি সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে থেকে প্রায় 2 বছরের উপরে, প্রায় 2.5 বছর, যখন এই দেশের ঘাড়ে, এই দেশের মানুষের ঘাড়ে পলাতক স্বৈরাচার, ফ্যাসিবাদ, মাফিয়া, যেভাবেই বলি না কেন আমরা, এরা যখন চেপে বসেছিল, সেই সময় কিন্তু আজকে এই ঘরে অনেকগুলো দল আমরা উপস্থিত আছি, যাদের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা সংস্কার প্রস্তাব তথা আমাদের 31 দফা প্রস্তাব উপস্থাপন করেছিলাম দেশের মানুষের সামনে। খুব সংক্ষেপে যদি আমরা বলি, এটি কি ছিল প্রস্তাব, এই 31 দফাটি কি, 31 দফাটা কেন? উপস্থিতিবৃন্দ, এই 31 দফাটি হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য। আমরা দেশের বিগত 15-16 বছরে, বিশেষ করে 2008-এর পর থেকে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বা মাফিয়া যখন মানুষের কাঁধে চেপে বসলো, তখন থেকে আমরা খেয়াল করেছি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সেটি অর্থনীতি বলি, সেটি আমরা শিক্ষা ব্যবস্থা বলি, সেটি আমরা সমাজ ব্যবস্থা বলি, সেটি প্রশাসন, সেটি সিভিল প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, যে কোনো ধরনের প্রশাসন হোক, চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়েছিল। মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে তারা নিয়ে গেছিল পুরো পরিস্থিতি। এবং যেহেতু আমরা রাজনীতি যারা আমরা করি, আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি, বিএনপির অবস্থান থেকে আমি বলতে পারি, যেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত স্বৈরাচারের সময় আমাদের সাথে মাঠে ছিলেন, আন্দোলন করেছেন, তাদের হয়েও বলতে পারি আমি কিছুটা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। কাজে দেশ এবং দেশের জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে, এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর সুযোগ আসলে সেখানে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনটাকেই আমরা রাষ্ট্র কাঠামোর মেরামত বলেছিলাম সেদিন, কারণ এগুলি রাষ্ট্রের অংশ। উদাহরণস্বরূপ যে কয়টি প্রতিষ্ঠানের কথা বলেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে পরিবর্তিত হয়েছে 5ই আগস্টের পরে জনতার, এই দেশের মানুষের, গণতান্ত্রিকামী মানুষের অভ্যুত্থানের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক চিত্রের পরিবর্তন হয়েছে। মানুষ, একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে দেখতে চায় যে তার প্রিয় মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে কিছু বলার মতন আছে, এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে, এই দেশের খুব সংক্ষেপেও সহজভাবেও যদি বলি, রাস্তায় নামলে ট্রাফিক যে বিশৃঙ্খলা, এই দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে। অর্থাৎ একজন নাগরিকের কাছে দেশ নিয়ে প্রশংসা করার মতন যা যা কিছু থাকতে পারে, হওয়া উচিত, সেই বিষয়গুলো এক্সিস্ট করে যাতে দেশের মধ্যে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সেই রক্তচক্ষু উপেক্ষা করে, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 2-2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে উপস্থিত আমরা প্রত্যেকই রাজনীতিবিদ। এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, খুব সম্ভবত বোধহয় মান্না ভাই বলেছেন ওনার বক্তব্যে, যে গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন, এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। আমি গতকাল একটি কথা বলেছিলাম, আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। কথাটি হচ্ছে, দেখুন, আমরা সবাই জানি, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব, এবং দিনের সাথে আরো যখন সামনে এগিয়ে যাব আরো ভালো ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি, সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবে সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে উদাহরণটা আমি প্রথমে দিয়েছিলাম যে এই যে আজকের অনুষ্ঠানটি, আজকের ইফতার এবং দোয়া মাহফিল 12 দল কর্তৃক আয়োজিত, এটি এখন পর্যন্ত খুব সুন্দর একটি সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে। আজকে আসুন, আমাদের এখানে আমরা যারা আছি, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই, বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। আজকের এই ইফতার মাহফিলে, 12 দল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমি উপস্থিত। এখানে প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সকল দলের, বাংলাদেশের মোটামুটি সকলকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে, বিগত 15 বছরের আমরা প্রত্যেকটি বিরোধী দলের, রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান, জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি, সহকর্মীদেরকে হারিয়েছি, পরিচিত জনদেরকে হারিয়েছি। আসুন, যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ আজকের এই দোয়া মাহফিল, আজকের এই ইফতার মাহফিলে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে 12 দলীয় জোটের নেতৃবৃন্দকে আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি ঠিক যেমনি বলে গেলেন, আসুন আমরা আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে সুদৃঢ় করি এবং আওয়ামী লীগকে না করি। তাদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। এখন আমাদের ইফতার মাহফিলের দোয়া করবেন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন 12 দলীয় ঐক্য জোটের অন্যতম শীর্ষ নেতা, জমিয়তে উলেমা ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। اللهم ارحمنا وأنت خير الراحمين. اللهم اغفر لنا وأنت خير الغافرين. اللهم ارزقنا وأنت خير الرازقين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اے مہربان اللہ
ও মেহেরবান আল্লাহ ও দয়াবান আল্লাহ, আজকে এই 12 দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সকলে যারা আমরা উপস্থিত আছি, সকলের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল প্রকার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। সকলের দোয়া, ইফতার, তারাবি, সেহরি, রমজান দোয়া সব কিছু কবুল করে নেন আল্লাহ। এ আল্লাহ গো, আমাদের এই দেশের জন্য শান্তির ফয়সালা করেন, খায়েরের ফয়সালা করেন। যারা দেশকে নেতৃত্ব দিবে তাদের সুস্থতা দান করেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে আমাদের জোট নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে এই রমজানে দেশে থাকতেন, উনি বারবার আমরা দেখেছি, নিজে সচক্ষে দেখেছি, প্রত্যেক রমজানে উনি গুলশান কার্যালয়ে তারাবির মাধ্যমে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেন, মসজিদে নববীতে রমজানে সময় কাটাতেন, মসজিদের হারামে দোয়ায় শরীক হইতেন। আজকে উনি জালেমের নির্যাতন নিবৃত হয়ে আজকে তার থেকে বিতাড়িত, বঞ্চিত। আল্লাহ তার পক্ষে আপনি সাহায্য দান করেন, তাকে আল্লাহ দেশের খেদমত করার তৌফিক দান করেন। বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জোটের প্রধান পথ প্রদর্শক জনাব তারেক রহমানের সুস্থতার নিয়ামত দান করেন। ওনার প্রতি যে মামলা আছে সেই মামলাগুলি সহজে প্রত্যাহার হয়ে উনি যদি সহজে দেশে আসতে পারেন, দেশ ও জাতির খেদমত করতে পারেন, দেশ ও জাতির জন্য উনি যাতে আগে বাড়তে পারেন, উনি যাতে পথ প্রদর্শনের ভূমিকা রাখতে পারেন, এই জন্য ওনাকে তৌফিক দান করেন, ওনার সুস্থতা দান করেন, ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, ঐক্য যাতে বহাল থাকে, ঐক্য যাতে অটুট থাকে, যে ঐক্যের মাধ্যমে আমরা আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ কইরা দেন আল্লাহ। এ আল্লাহ, আজকে আমরা যারা আছি সবাই রাজপথে ছিলাম, যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা আমরা বেঁচে আছি আল্লাহ, আমরা যাতে দেশের কল্যাণে, জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারি তার ব্যবস্থাটা করে দেন আল্লাহ। প্রত্যেকের জন্য আল্লাহ আমাদের জন্য খায়ের ফয়সালা করেন, কল্যাণের ফয়সালা করেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রত্যাশা, জনাব তারেক রহমান সাহেব আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন, তার জন্য যা যা প্রয়োজন আপনার গায়েবী খাজানাতে তার ব্যবস্থা করে দেন আল্লাহ। দেশের যাতে ভাব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে, সেই জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ। বুলন করতে পারে সেই ব্যবস্থাটা করে দেন আল্লাহ। আল্লাহ গো, আজকে আমাদের এই ইফতারকে কবুল করেন, রমজানকে কবুল করেন। যারা এতেকাফে বসছে, অনেকে আমাদের দলীয় নেতাকর্মীরা এতেকাফের কারণে এখানে উপস্থিত হতে পারে নাই, তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, দেশের জন্য দোয়া করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে ফেসিবাদ যাতে আবার দেশে ফিরতে না পারে, এ হাইওয়ান পশুরা যাতে আবার দেশে ফিরতে না পারে, তাদের যারা দোষর আছে তারাও যাতে আমাদের ঘাড়ে চেপে না বসতে পারে, সেই জন্য আল্লাহ আমাদের সেই মোকাবেলা করার তৌফিক দান করেন, হিম্মত দেন, শক্তি দেন, সমঝ দেন, ফাহাম দেন, মোকাবেলা করার শক্তি দান করেন। ফিলিস্তিনি মুসলমানদের উপর যারা বর্বর হামলা চালিয়েছে, নারী, শিশু, মহিলারা আজকে রমজান মাসে সেহরির সময়ে অন্ধকারে তাদের ওই যে বর্বর হামলা চালিয়েছে, সেই বর্বরদেরকে মোকাবেলা করার জন্য সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমরা যাতে কোনো মুশরিক, নাস্তিক, মুরতাদের কোনো শকুনের কুদৃষ্টিতে আমরা আমাদের দেশটাকে ভবিষ্যৎ নষ্ট না করি, সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আজকের এই রমজানের এই সকল কিছুর প্রতি আহ্বান জানিয়ে আমাদের দোয়া আল্লাহ তাআলা আমাদের দয়া করে করম করে আমাদের দোয়াকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।